বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ইনকা গাঁদা গাছের পরিচর্যা। গাঁদা গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে, অথবা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, কিংবা গাঁদা গাছগুলো কি ঝাঁকড়া হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে এই সমস্ত সমস্যার সমাধান আমি বলবো, তার সাথে এই ইনকা গাঁদা গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন করব এবং তার জন্য কী ধরনের মাটি আমি তৈরি করব সেটা আমি এই ভিডিওতে বলবো। তাই বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব যে এই ভিডিওটা একটু স্কিপ করো না। স্কিপ করলে গাঁদা গাছ সংক্রান্ত ছোটো ছোটো কিছু তথ্য তোমরা মিস করবে। সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি এই ইনকা গাঁদা গাছগুলো 4 ইঞ্চি টব থেকে 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। কারণ 4 ইঞ্চি টবেতে গাঁদা গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে। এখানে দেখো টবের নিচ দিয়ে পুরো শিকড় বেরিয়ে গেছে। ওই জন্য আমি যদি টব পরিবর্তন না করি, গাঁদা গাছগুলোর বৃদ্ধি থমকে যাবে, গাঁদা গাছগুলো সঠিকভাবে ঝাগড়া করতে পারবো না। তাই টব পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। গাঁদা গাছগুলো এখানে আমি 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তোমরা 6 ইঞ্চি জায়গায় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবও নিতে পারো, কারণ আমার কাছে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব এখন অ্যাভেলেবেল নেই। তার গাঁদা গাছগুলো ফাইনাল প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, কারণ গাঁদা গাছের গোড়ায় যদি জল জমে যায়, গাছের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে। তাই এরকম খোলঙ্কচি দিয়ে টবের হোলগুলোকে এইভাবে আমি বন্ধ করে দেবো। ছোটো ছোটো যে স্টোন চিপগুলো এইভাবে উপরে দিয়ে দেবো। বিল্ডিং তৈরি করে যে লাল বালি, সেই বালি এই খোলামকচির ওপরে এইভাবে মালচিং করে দেবো, দিয়ে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবো। গাছগুলো প্রতিস্থাপন করার জন্য এখানে আগে থেকে আমি মাটি তৈরি করে রেখেছিলাম। এই আদর্শ মাটি কীভাবে আমি তৈরি করলাম সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আর তোমরা যদি এখনও মাটিটা তৈরি করে রাখোনি, তাহলে আমি এরকম 6 ইঞ্চি টবের জন্য কী ধরনের মাটি তৈরি করতে হবে সেটা বলে দিচ্ছি। 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কিংবা 1 বছরের পুরনো পচানো গোবর সার, কিংবা তোমাদের পাতা পচা সারও হতে পারে। আর তার সাথে নেবে 1 ভাগ কোকোপিট আর 1 ভাগ লাল বালি। আইসক্রিম খাওয়ার যে চামচ, সেই চামচে 2 চামচ নিমখোল, 1 চামচ সুপার ফসফেট আর 1 চামচ হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে মাটির সাথে এইগুলো মিশিয়ে গাছটা প্রাথমিকভাবে বসিয়ে দেবে। এর সাথে আর কোনো রকম এই মুহূর্তে খাবার দেওয়ার কোনো দরকার নেই। পটিং করার আগে টবের মাটিটাকে ভিজিয়ে রাখলে হবে না, টবের মাটিটাকে শুকনো রাখতে হবে। একদম শুকনো রাখলে তবেই কিন্তু টব থেকে গাছটা খুব সহজে তোলা যাবে। এইভাবে 2 আঙুলের সাহায্যে টবটাকে এইভাবে ধরে এইভাবে ঠোকা দিলেই দেখো বেরিয়ে আসবে। এরপরে গাছটাকে টবের মাঝ বরাবর এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে টবের চারপাশে এবার মাটিটা দিয়ে দেবো এইভাবে, সাইডগুলো চেপে দেবো যাতে এয়ার গ্যাপটা মাটির মধ্যে না ঢুকে থাকে। একটা একটা করে গাঁদা গাছ আমি ফাইনাল টবে প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন করে দেওয়ার পরে এখানে আমি সাধারণ কোনো রকম জল দেবো না। প্লেন জল কেন দেবো না? কারণ গাছগুলো রিপোর্টিং করার পরে গাছগুলো ঝিমিয়ে থাকে, মানে গাছে আঘাত লাগে। গাছে যাতে আঘাত না লাগে, গাছগুলো যাতে ঝিমিয়ে না থাকে, তাই জন্য প্লেন জলের সাথে এখানে আমি দেবো এরকম 2 গ্রাম মতন ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট যেরকম গাছের পাতাকে সবুজ করে, সেরকম গাছ রিপোর্টিং করার পর গাছেতে এই ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে গাছে যে শক আঘাত লাগে, সেই আঘাতটা অনেকাংশে কম করে। এই জলটা টবের মাটিতে দিয়ে টবের মাটিটাকে ভিজিয়ে দেবো এইভাবে। গাছগুলো ফাইনাল টবে প্রতিস্থাপন করার পর 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গাতে আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় গাছগুলোকে বের করে দেবো। কারণ গাঁদা গাছে ফুল আনার জন্য যে এনার্জির দরকার পড়বে, সেই এনার্জিটা সূর্যের আলো থেকে গাঁদা গাছ খুব সহজেই সংগ্রহ করে নেবে। প্রতিস্থাপন করার 5 দিন পর থেকে গাছে খাবার দেওয়া চালু করতে হবে। প্রথম যে খাবারটা দিতে হবে সেটা হলো এরকম পাতলা করে সর্ষের খোলের জল। এই খাবারের ওপরেই কিন্তু গাঁদা গাছের বৃদ্ধি নির্ভর করছে, এবং গাঁদা গাছ খেতে খুব পছন্দ করে। তা বলে এই নয় যে অনেক বেশি বেশি খাবার দিলেই যে গাছটা অনেকটা ঝাঁকড়া হবে, গাছে অনেক বেশি বেশি ফুল আসবে, এরকম নয়। এর জন্য কিছু পরিচর্যার দরকার পড়ে। প্রথম যে খাবারটা দেবে সর্ষের খোল পচানো জল দেওয়ার ঠিক 5 দিন পরে এরকম 4 থেকে 5টা ডিএপির দানা টবের চারপাশে দিয়ে দিতে হবে।
এই ডিএপি দানাটা দিলে কী হবে, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছের শিকড়গুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই ডিএপি দানাটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ফসফেটটা দেওয়ার জন্য গাছের শিকড়গুলো বৃদ্ধি পাবে এবং গাছটা অনেকটা বেশি বড় হবে। তার সাথে দিতে হবে ব্যালেন্স এমপিকে যে কোনো। এই 3টে খাবার 5 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরে গাছের মাটিতে দিতে হবে। দিলে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়ালো হয়ে যাবে। এটা গেল গাঁদা গাছের খাবারের ব্যবস্থাপনা। গাঁদা গাছের জলটা কীরকম দিতে হবে, গাঁদা গাছের মাটিটা যখন ওপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু গাঁদা গাছের মাটিতে জল দিতে হবে। গাঁদা গাছ ময়েস্ট মাটি পছন্দ করে, একদম ভিজে জবজবে মাটি পছন্দ করে না। আর যখন যে কোনো লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে দেবে তখন টবের মাটিটা একদম শুকিয়ে নেবে। শুকিয়ে তারপরে যে কোনো লিকুইড ফার্টিলাইজার, সর্ষের খোল পচা জল বা সবজি পচা জল, এইগুলো গাঁদা গাছের মাটিতে দিতে হবে। লিকুইড ফার্টিলাইজার গাঁদা গাছের মাটিতে দেওয়ার পরে গাঁদা গাছটাকে পুরো ভালোভাবে তোমরা চান করিয়ে দেবে। কারণ এই সর্ষের খোল পচা জল যদি গাঁদা গাছের পাতাতে পড়ে কিন্তু গাঁদা গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য যখনই লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে দেবে তার দেওয়ার পরে গাঁদা গাছগুলোকে খুব ভালোভাবে চান করিয়ে দেবে। এবং এই চানটা প্রত্যেক দিন সকালে একবার করে যদি গাঁদা গাছগুলোকে চান করিয়ে দাও তাহলে গাঁদা গাছের পাতাগুলো একদম সবুজ চকচকে থাকবে। গাঁদা গাছের পাতাগুলো কুঁকড়ে যায় এবং কুঁকড়ে একদম ছোট হয়ে যায়, গাছের বৃদ্ধি থমকে যায়। এর দুটো কারণ আছে, একটা হলো টবের মাটিতে অত্যধিক পরিমাণে জল দেওয়ার জন্য, আর একটা হলো পোকামাকড়ের আক্রমণের জন্য। যখন টবের মাটি ওপরের মাটিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু গাঁদা গাছে মাটিতে জল দিতে হবে এবং বেশি জল দিলেই কিন্তু গাঁদা গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে। আর পোকামাকড়ের জন্য গাঁদা গাছের পাতা কুঁকড়ে যায়। লাল মাকড় গাঁদা গাছে প্রচুর পরিমাণে হয়। এই মাকড়গুলো কী করে, পাতা নিচে বসে পাতার রসগুলো চুষে চুষে খেয়ে পাতাগুলোকে কুঁকড়ে দেয়। তাই এর জন্য জৈব কীটনাশক কাকা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে প্রত্যেক সপ্তাহে একবার করে যদি গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায়, গাছেতে কোনো রকম এই লাল মাকড়ের আক্রমণ হবে না এবং গাছের পাতাগুলো থাকবে একদম সবুজ চকচকে। আর একটা কীটনাশক তোমাদের গাছের পাতাতে স্প্রে করতে হবে, যেগুলো চোষক পোকা, সাদা মাছি কিংবা তোমার জাপ পোকা, এইগুলোর জন্য তোমরা ডাইমিথোয়েট 30 গ্রুপের যে কোনো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে গাছের পাতাতে যদি সন্ধ্যেবেলার দিকে স্প্রে করে দাও তাহলে কিন্তু কোনো রকম গাছের পাতাতে কুঁকড়বে না, গাছগুলো থাকবে চিরসবুজ। এই দুটো কীটনাশক মানে কাকা এবং ডাইমিথোয়েট গ্রুপের যে কোনো ফার্টিলাইজার ঘুরিয়ে ফিরে সপ্তাহে একবার করে গাছের পাতাতে অবশ্যই স্প্রে করতে হবে। মাসে একবার করে যে কোনো অনুখাদ্য, যদি সেটা ডাস্ট ফর্মে থাকে 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে থাকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে গাছের মাটিতে, যদি 6 ইঞ্চি টব হয় তাহলে 250 ml এবং যদি সেটা 10 ইঞ্চি টব হয় তাহলে 500 ml মতো জল দিয়ে দিতে হবে। এবারে বলি, গাঁদা গাছে দেখো আমার অসংখ্য পরিমাণে কুড়ি এসে গেছে। এই কুড়িগুলো আমি রাখবো কি রাখবো না? না, এখন এই কুড়িগুলোকে আমি রাখবো না, কারণ গাছটার বৃদ্ধি চাই, আমি গাছটাকে অনেকটা বেশি ঝাঁকড়া করতে চাই। যেখানে কুড়িগুলো দেখছি এই কুড়িগুলোকে আমি কেটে ফেলবো, কোনো রকম মায়া করবো না। এই কুড়িগুলো থাকলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না, তাই এই কুড়িগুলোকে আমি এই সময় কেটে দেবো। ইনকা গাঁদা গাছের ফুলগুলো কিন্তু অনেকটাই বড় বড় সাইজের হয়, কিন্তু এইভাবে যদি কুড়িগুলো কেটে দিই তাহলে কিন্তু ফুলের সাইজটা একটু ছোট হয়ে যাবে, কিন্তু গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে এবং গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। ইনকা গাঁদা গাছের কুড়িগুলো আমি কেটে ফেলে দেবো ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত, মানে যত গাছে কুড়ি আসবে সবকটা এইভাবে আমি কেটে কেটে ফেলে দেবো। আর ডিসেম্বরের ফার্স্ট উইকের পর থেকে আর কোনো রকম কুড়ি কাটবো না, কারণ ডিসেম্বরের ফার্স্ট উইকের পর যদি আমি গাঁদা গাছের কুড়িগুলো কেটে দিই তাহলে গাঁদা গাছের কুড়ি আসতে অনেকটা সময় লেগে যাবে। বন্ধুরা, এটাই ছিল ইনকা গাঁদা গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।